চ্যাপ্টার 2 এর যে ইম্পর্ট্যান্ট এমসিকিউগুলো আমাদের দেখতে হবে, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলো আমরা এখন দেখব। সো ফার্স্টেই আমরা দেখব হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের গঠন উপাদান মধ্যে তোমাকে ধরো এরকম একটা বহুপদী এমসিকিউ দিল, যে 1 নম্বর অপশন দিল প্রোটিন, 2 নম্বর অপশন দিল কাইটিন, 3 নম্বর অপশন দিল হচ্ছে 2 নম্বর অপশন দিল লিপিড, 3 নম্বর অপশন দিল হচ্ছে কাইটিন। সো আমরা জানি হচ্ছে কাইটিন হচ্ছে ছত্রাকের কোষ প্রাচীরের আবরণ, ঠিক আছে। সো কাইটিন বাদ, অপশন হবে, আনসার হবে তোমার 1 এবং 2 প্রোটিন ও লিপিড। অবশ্যই মনে রাখতে হবে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে 3 নাম্বার যে উপাদান সেটা হচ্ছে পলিস্যাকারাইড। যদি এখানে অপশনে পলিস্যাকারাইড থাকতো তাহলে কিন্তু আনসার 1, 2 ও 3 হতো, ঠিক আছে। সো ছত্রাকের তিনটা ব্যাকটেরিয়ার যে তিনটা উপাদান, সেই তিনটা উপাদানের একটা হচ্ছে প্রোটিন, 2 নম্বর লিপিড, 3 নম্বর হচ্ছে পলিস্যাকারাইড। কাইটিন হচ্ছে ছত্রাকের কোষ প্রাচীরের উপাদান। 2 নম্বর এমসিকিউ হচ্ছে মাইটোকন্ড্রিয়ার নামকরণ কে করেন। খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, কারণ তোমরা অনেকেই গোলমাল পাকায় ফেলো যে অল্টম্যান নাকি ব্যান্ডা। হ্যাকেল তো প্লাস্টিডের আবিষ্কারক, হ্যাকেল করছে প্লাস্টিড, ঠিক আছে। আর কুক করছে কোষ আবিষ্কার, ঠিক আছে। অল্টম্যান এবং ব্যান্ডা মূলত আহ, দুইটা অপশন, এটা নিয়ে আমরা একটু কনফিউজ থাকবো। অল্টম্যান হচ্ছে মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারক, তিনি নামকরণ করেননি, তিনি নামকরণ করেছেন মাইটোকন্ড্রিয়া না, তিনি নামকরণ করেছেন বায়োব্লাস্ট, ঠিক আছে। আর ব্যান্ডা নামকরণ করেছেন মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়ার নামটা কে দেন? ব্যান্ডা দেন, ঠিক আছে, বিজ্ঞানী ব্যান্ডা। 3 নম্বর এমসিকিউ হচ্ছে নিচের কোনটির উপস্থিতিতে ক্রোমোপ্লাস্টের রং লাল দেখায়। ক্রোমোপ্লাস্টের যেই টপিক সেখানে ঢুকলে তোমরা দেখবা প্রত্যেকটা যে কালার, সেই কালারের নাম বলা আছে। সো প্রথম যে আমি 4টা কালারেই নাম লিখেছি, সো তোমাদের এটা জানার সুবিধার্থে আমি প্রথম লিখেছি হচ্ছে জ্যান্থোফিল হচ্ছে কোন রং দেয়? জ্যান্থোফিলের কারণে হলুদ দেখায়। তারপর হচ্ছে ক্যারোটিনের কারণে কোন রং দেখায়? ক্যারোটিনের কারণে হচ্ছে কমলা রং দেখায়। তারপর ফাইকোসায়ানিনের কারণে কোন রং দেখায়? ফাইকোসায়ানিনের কারণে কিন্তু নীল রং দেখায়, ঠিক আছে। আর ফাইকোএরিথ্রিনের কারণে কিন্তু লাল রং দেখায়। একটা উদ্ভিদ যে লাল লাল সেটার যে রঞ্জক পদার্থ সেটা মূলত ফাইকোএরিথ্রিন। নীল নীল যদি দেখায় তাহলে তার রঞ্জক পদার্থ হচ্ছে তার যে ক্রোমোপ্লাস্ট, সেই ক্রোমোপ্লাস্টের রঞ্জক পদার্থ হচ্ছে ফাইকোসায়ানিন। আর যদি হলুদ দেখায় তাহলে তার রঞ্জক পদার্থ হচ্ছে জ্যান্থোফিল। আর কমলা দেখালে তার রঞ্জক পদার্থ হচ্ছে তোমার গ নাম্বার অপশনটা হতো তখন আনসার। সো এখন যেহেতু আমাদেরকে লাল রং বলছে, তাহলে আমাদের আনসার হবে ঘ, ফাইকোএরিথ্রিন, কারণ ফাইকোএরিথ্রিনের কারণে কিন্তু লাল রং দেখায়। 4 নম্বর অপশন এমসিকিউর দিকে যদি আমরা আসি, হরমোন নিঃসরণে ভূমিকা রাখে নিচের কোনটি। এখানের মধ্যে অবশ্যই মাথায় রাখতে হবে হরমোন নিঃসরণে ভূমিকা রাখে হচ্ছে গলজি বডি, ঠিক আছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কোষগহ্বর, রাইবোজোম। আমরা সচরাচর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং রাইবোজোম তো প্রোটিন সংশ্লেষণে ভূমিকা রাখে, সেটা আমরা এর পরেই দেখবো, এই যে 5 নম্বর অপশন এমসিকিউতে। সো কোষগহ্বর এবং গলজি বডির মধ্যে অনেকে একটু মানে কনফিউজ থাকে। গলজি বডি কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা নিউক্লিয়াস, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপরে হচ্ছে গলজি বডি থাকে। এটা হচ্ছে তোমার গলজি বডিতে হচ্ছে এই মূলত বিভিন্ন ধরনের ভেসিকল দিয়ে তৈরি, ছোট ছোট ক্ষুদ্র হতে পারে, বড় হতে পারে। এই গলজি বডি মূলত হরমোন নিঃসরণে ভূমিকা রাখে, ঠিক আছে। 5 নম্বর যে এমসিকিউ সেটা হচ্ছে প্রোটিন সংশ্লেষণে ভূমিকা রাখে কে। সো এখানে আমি 3টা অপশন দিয়েছি, 3টা অপশনের মধ্যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং রাইবোজোম হবে সঠিক অ্যান্সার। সেন্ট্রোজোম কিন্তু প্রোটিন সংশ্লেষণে ভূমিকা রাখে না। সেন্ট্রোজোম যেগুলো করে সেগুলো হচ্ছে সেন্ট্রোজোম মূলত স্টার রে, মানে আমরা কোষ বিভাজনের যে স্টার রে চ্যাপ্টার 3 এ সে স্টার রে তৈরিতে সে ভূমিকা রাখে। সে ফ্লাজেলা সৃষ্টিতে ভূমিকা রাখে। ফ্লাজেলা, এটা আমি এমসিকিউ আকারে দেইনি, দেওয়া দরকার ছিল। ফ্লাজেলা সৃষ্টিতে ভূমিকা রাখে, এটা একটু মনে রাখবা। তাহলে সেন্ট্রোজোম কি করে? স্টার রে তৈরিতে ভূমিকা রাখে এবং ফ্লাজেলা সৃষ্টিতে ভূমিকা রাখে। সেন্ট্রোজোম কিন্তু প্রাণী কোষের অনন্য বৈশিষ্ট্য, এটা কিন্তু উদ্ভিদ কোষে দেখতে পাওয়া যায় না। নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে দেখতে পাওয়া যায়, বাট উন্নত যে উদ্ভিদ সে উদ্ভিদে কিন্তু দেখতে পাওয়া যায় না। সো সো সেন্ট্রোজোম হচ্ছে প্রাণী কোষের অনন্য বৈশিষ্ট্য, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা দেখব 6 নম্বর এমসিকিউ। 6 নম্বর এমসিকিউতে বলছে নিচের কোন উদ্ভিদের কাণ্ডে কোলেনকাইমা দৃঢ়তা প্রদান করে। সো আমরা কোলেনকাইমা যেই টপিক সেখানে আমরা দেখেছি কোলেনকাইমা মূলত দৃঢ়তা প্রদান করে কুমড়া এবং দণ্ডকলসে। কিন্তু গত 2-1 বছর আগে বোর্ডে একটা এমসিকিউ এসেছিল, মেবি ঢাকা বোর্ডে, সেই এমসিকিউতে কিন্তু কুমড়া দণ্ডকলস কোনোটিই দেয়নি। 4টা অপশনের মধ্যে এভাবেই 4টা অপশন দিয়েছিল, আমি ঠিক শিওর না, বাট এরকমই 4টা অপশন দিয়েছিল। এর মধ্যে একটা ছিল লাউ।
আনসার হবে লাউ, কারণ কুমড়া এবং লাউ কিন্তু একই গোত্রের। ঠিক আছে, কুমড়া এবং লাউ কিন্তু সেম। সো লাউ এবং কুমড়া, যদি কুমড়া অপশনে না থাকে তাহলে লাউ হবে আনসার। কুমড়া থাকলে তো বইতে তো কুমড়া লেখা আছে, কুমড়া এবং দণ্ডকলস বইয়ে উল্লেখ করা আছে, কিন্তু লাউ কিন্তু উল্লেখ করা নেই। বাট কুমড়া এবং লাউ যেহেতু আমরা কুমড়া বলতেও লাউকে বুঝি, লাউ বলতেও কুমড়াকে বুঝি। কুমড়ার মধ্যে আবার দুইটা কুমড়া আছে, একটা হচ্ছে আমরা এমনি লাউকে কুমড়া বলি, আবার আবার আরেকটা হচ্ছে মিষ্টি কুমড়া। সো কুমড়া এবং লাউ প্রায় কাছাকাছি, তাই অপশন লাউ দেওয়াটাই বেটার। ঠিক আছে, এর মধ্যে ধান, কাঁঠাল, পাট হচ্ছে, ধান এবং পাট হচ্ছে তোমার একবীজপত্রী, আর কাঁঠাল হচ্ছে তোমার দ্বিবীজপত্রী উদ্ভিদ। এগুলো নিয়েও এমসিকিউ আসছে, সেটা আমরা 8 নম্বরে গিয়ে বুঝতে পারবো, 8 এবং 9 গিয়ে। 7 নম্বর এমসিকিউর দিকে যদি আমরা তাকাই, নিচের কোনটিকে স্টোন সেল বলা হয়? খুবই ইম্পর্টেন্ট, স্টোন সেলটা প্রায় সময় আসে। স্টোন সেল বলা হয় কোনটিকে? এটা পরীক্ষায় কতেও আসতে পারে, 7 নম্বর এমসিকিউটা পরীক্ষায় কতেও আসতে পারে। সো নিচের কোনটিকে স্টোন সেল বলা হয়? আমরা জানি স্টোন সেল বলা হয় স্ক্লেরাইডকে। ঠিক আছে, অন্যগুলো অপশন না, আনসার অন্য অপশনগুলো আনসার হবে না, আনসার হচ্ছে স্ক্লেরাইড। ঠিক আছে, স্ক্লেরাইডকে কিন্তু স্টোন সেল বলা হয়। 8 নাম্বার এমসিকিউতে আমরা দেখতে পাচ্ছি নিচের কোন উদ্ভিদে প্রাথমিক পর্যায়ে ভেসেল থাকে? প্রাথমিক পর্যায়ে ভেসেল থাকে। সো ভেসেলের মধ্যে আমরা উদাহরণ হিসেবে সেখানে দেখেছিলাম গুপ্তবীজী এবং নগ্নবীজী। নগ্নবীজীর মধ্যে উন্নত জাতের নগ্নবীজের মধ্যে একটাই অপশন বা একটাই আনসার আছে বইতে, সেটা হচ্ছে নিটাম। সো আনসার হচ্ছে নিটাম। 9 নম্বর এমসিকিউতে যদি আমরা দেখি, এখানে বলা আছে নিচের কোনটিতে ফ্লোয়েম প্যারেনকাইমা অনুপস্থিত? ফ্লোয়েম প্যারেনকাইমা অনুপস্থিত কিন্তু একবীজপত্রী উদ্ভিদে, একবীজপত্রী উদ্ভিদে ফ্লোয়েম প্যারেনকাইমা অনুপস্থিত। এখন তোমাকে কিন্তু পরীক্ষায় অপশনে একবীজপত্রী উদ্ভিদ কথাটা লেখা থাকবে না। কি লেখা থাকবে? তোমাকে উদ্ভিদের নাম দেওয়া থাকবে। যেমন ধরো কাঁঠাল, কাঁঠাল দেখে বুঝতে হবে এটা কোন বীজপত্রী উদ্ভিদ। কাঁঠাল থেকে বীজ থেকে যখন চারা বের হয় বা তোমার অঙ্কুর বের হয়, তখন কিন্তু দুইটা পাতা বের হয়। সো কাঁঠাল হচ্ছে দ্বিবীজপত্রী, এটা হবে না আনসার। আম হচ্ছে দ্বিবীজপত্রী, কারণ আমটা আমরা জানি যে আম থেকে যখন বীজ থেকে পাতা বের হয় তখন দুটো পাতা বের হয়, তাহলে আমও বাদ। ধান হচ্ছে একবীজপত্রী, সো এটা আনসার হবে। আর মটর হচ্ছে দ্বিবীজপত্রী, মটরতেও কিন্তু অঙ্কুর থেকে যখন বীজ বের হয় তখন বীজপত্র বের হয়, তখন কিন্তু দুটো বীজপত্র বের হয়। সো ধানের বীজ থেকে যখন একটা অঙ্কুর গজায়, তখন কিন্তু একটা বীজপত্রী অঙ্কুর আমরা দেখতে পাই। ঠিক আছে, সো আনসার হবে গ, ধান। আচ্ছা, এরপর 10 নম্বর এমসিকিউতে আমরা দেখব যে বৃক্ষের বোমেন্স ক্যাপসুলে কোন আবরণী টিস্যু দেখতে পাওয়া যায়? বৃক্ষের বোমেন্স ক্যাপসুলে মূলত আমরা দেখতে পাই হচ্ছে স্কোয়ামাস আবরণী টিস্যু। ঠিক আছে, কিউবয়েডাল হচ্ছে দেখতে পাওয়া যায় বৃক্ষের সংগ্রাহক নালিকায়, কলামনার সরি হ্যাঁ, কিউবয়েডাল হচ্ছে বৃক্ষের সংগ্রাহক নালিকায়, কলামনার হচ্ছে তোমার ক্ষুদ্রান্তের অন্ত্রপ্রাচীরে বা অন্ত্রের অন্তঃপ্রাচীরে, আর ঘনাকার মানেই হচ্ছে তোমার কিউবয়েডাল। সো ঘনাকার এবং কিউবয়েডাল কিন্তু সেম মিনিং দেয়, যেহেতু সেম মিনিং দেয় তাহলে কিউবয়েডাল এবং ঘনাকারের উদাহরণ হচ্ছে তোমার কি? বৃক্ষের সংগ্রাহক নালিকা। ঠিক আছে, এরপর যদি আমরা 11 নম্বর এমসিকিউর দিকে যাই, সেখানে লেখা আছে মেরুদণ্ডী প্রাণীদের ত্বকে কোন আবরণী টিস্যু দেখতে পাওয়া যায়? এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, পরীক্ষা আসে। এখানে একটু ট্রিকিভাবে দেওয়া থাকতে পারে, আমি যেভাবে দিলাম। কতে দিল সাধারণ, আমরা জানি স্কোয়ামাস, কিউবয়েডাল এবং কলামনার, এই তিনটা আছে, এই তিনটা নিয়েই মূলত সাধারণ আবরণী টিস্যু তৈরি হয়। সো সাধারণ আবরণী টিস্যু হবে না আনসার, কারণ আমরা জানি সাধারণ আবরণী টিস্যুর মধ্যে উদাহরণে আছে উপরের যে তিনটা উদাহরণ সেটা। যেমন স্কোয়ামাসের ভিতরে আছে হচ্ছে, স্কোয়ামাস পাওয়া যায় হচ্ছে কোথায়? বৃক্ষের বোমেন্স ক্যাপসুলে। এবং কিউবয়েডাল পাওয়া যায় কোথায়? বৃক্ষের সংগ্রাহক নালিকাতে। কলামনার কোথায় পাওয়া যায়? ক্ষুদ্রান্তের অন্তঃপ্রাচীরে। ঠিক আছে, বা অন্ত্রের অন্তঃপ্রাচীরে। সো এই তিনটাই কিন্তু তোমার সাধারণ আবরণী টিস্যুর উদাহরণ। সো এটা হবে না। সুডো স্ট্র্যাটিফাইড যেটা আছে এখানে, সো ঘ আনসার হবে না। সুডো স্ট্র্যাটিফাইড যেটা আছে এটা কিন্তু, এটার উদাহরণ কিন্তু হচ্ছে তোমাদের ট্রাকিয়া। ঠিক আছে, ট্রাকিয়া, ট্রাকিয়া। আর খতে যেটা দেওয়া আছে সেটাই আনসার, কারণ আমরা জানি, যদিও তোমরা এটা রিলেট করতে কম পারবা, এটা হয়তো একটু ভিতরে বলা আছে, কিন্তু আমরা জানি হচ্ছে ট্রানজিশনাল মানে হচ্ছে স্ট্র্যাটিফাইড। কেন স্ট্র্যাটিফাইডকে ট্রানজিশনাল বলা হয়? কারণ স্ট্র্যাটিফাইডে তোমার তার যে স্তরের সংখ্যা সেটা সে কয়েক মিনিটের মধ্যে পরিবর্তন করতে পারে। যেহেতু একটা ট্রানজিশনাল একটা ব্যাপার আছে এখানে, যেহেতু সে পরিবর্তন করতে পারে, ট্রানজিশন করতে পারে, তাই তার অপর নাম হচ্ছে ট্রানজিশনাল আবরণী টিস্যু। সো স্ট্র্যাটিফাইডের অপর নাম স্ট্র্যাটিফাইড, এটা কিন্তু আসলে স্ট্র্যাটিফাইডই, স্ট্র্যাটিফাইড। তাহলে স্ট্র্যাটিফাইডের অপর নাম কিন্তু ট্রানজিশনাল। কেন ট্রানজিশনাল? কারণ সে কয়েক মিনিটের মধ্যে তার স্তরের সংখ্যা পরিবর্তন করতে পারে। তাই মেরুদণ্ডী প্রাণীদের যে ত্বক, সেই ত্বকটা কিন্তু ট্রানজিশনাল আবরণী টিস্যুর একটা উদাহরণ। 12 নম্বর এমসিকিউতে যদি আমরা যাই, সেখানে রক্তে রক্তরসের পরিমাণ কত? রক্তে রক্তরসের পরিমাণ
অফকোর্স মুখস্থ রাখবা, এবং তার পাশাপাশি রক্তে যে রক্তরসের পরিবর্তে যে যে প্লাজমা, ঠিক আছে, রক্তের যে প্লাজমা সেটা পরিমাণও তোমাদেরকে মনে রাখতে হবে। সো রক্তরস মানে আসলে রক্ত প্লাজমা, সরি, রক্তের যে কোষ, যেমন ধরো হচ্ছে তোমাদের রক্ত কোষের মধ্যে আছে হোয়াইট ব্লাড সেল, তারপর আছে হচ্ছে তোমাদের রেড ব্লাড সেল এবং হচ্ছে অনুচক্রিকা, ঠিক আছে। তো রক্তরস বা রক্তে প্লাজমার পরিমাণ হচ্ছে তোমাদের কত, 55%, ঠিক আছে, 55%। রক্তে পানির পরিমাণ কত, পানির পরিমাণ হচ্ছে তোমাদের 91 থেকে 92%, 91 থেকে 92%, ঠিক আছে, 91 থেকে 92% পানির পরিমাণ। আর বাকি যেটা আছে, যে এখানে যদি আমরা 100 থেকে যদি বিয়োগ করি, 100 থেকে যদি বিয়োগ করি তাহলে 100 থেকে 91 বিয়োগ করলে পাওয়া যায় 9, আর 100 থেকে যদি আমরা 92 বিয়োগ করি তাহলে পাওয়া যায় হচ্ছে 8, অর্থাৎ 8 থেকে 9% হচ্ছে তোমার জৈব পদার্থ, জৈব পদার্থ, অর্থাৎ পানি হচ্ছে একটা অজৈব পদার্থ। পানিকে যদি আমরা বাদ দিই তাহলে বাকি 8 থেকে 9% হচ্ছে জৈব পদার্থ পাওয়া যায়, ঠিক আছে। তাহলে দুইটা আমাদের জানা হয়ে গেল। 14 নাম্বার হচ্ছে তোমাদের রক্ত থেকে একটা বহুপদী আসতে পারে এরকম, যেখানে হচ্ছে 3টা অপশন দেওয়া থাকবে। প্রথম অপশন ধরো দিল ক্ষারীয়, আমরা জানি রক্ত ক্ষারীয়, সো প্রথম অপশন রাইট। থার্ড অপশন হচ্ছে আমরা জানি রক্ত যেহেতু একটা তরল পদার্থ তাই এটা একটা তরল যোজক টিস্যু। 2 নম্বর অপশনের মধ্যে একটু ঝামেলা করতে পারে, সেটা হচ্ছে ঈষৎ লালচে বলতে পারে, কিন্তু আমরা জানি রক্তের রং লাল। সো ঈষৎ লালচে বলতে আসলে রক্ত ঈষৎ লালচে না, রক্ত হচ্ছে ঈষৎ হলুদাভ। ঈষৎ হলুদাভ মানে লালের মধ্যে সামান্য একটু হলুদ হলুদ ভাব আছে, ঠিক আছে। সো ঈষৎ হলুদাভ যদি অপশনটা যদি ঈষৎ হলুদাভ দিত তাহলে আনসার হতো, কিন্তু ঈষৎ লালচে বললে কিন্তু আসলে ভুল, লাল বললে আনসার সঠিক। সো সো ঈষৎ হলুদাভ যদি বলতো তাহলে সঠিক হতো, কিন্তু ঈষৎ লালচে ভুল আনসার। সো ভুল অপশন, তো এটা ভুল, এই অপশনটা ভুল। সো আনসার হবে 1 ও 3। তাহলে এই অপশনটার ক্ষেত্রে আনসার ক্ষারীয় এবং তরল যোজক টিস্যু হচ্ছে সঠিক অ্যান্সার। হলুদাভ যদি বলতো তাহলে সঠিক অ্যান্সার হতো, কিন্তু লালচে বলার কারণে সেটা ভুল অ্যান্সার। যোজক টিস্যুর বৈশিষ্ট্য চট্টগ্রাম বোর্ডে গত বছরই এসেছিল। সো এখান থেকে এই প্রশ্নটি একটু ট্রিকি, কারণ এটা আমরা অনেকেই অ্যাভয়েড করে যে এই ধরনের যে কথাগুলো আছে, কারণ আমরা না বুঝিয়ে পড়ি, যার কারণ হচ্ছে আমরা অ্যাভয়েড করে চলে যাই। মুখস্থ করার কারণে আমরা সব কিছু মুখস্থ আমাদের থাকেও না, সো আমরা অ্যাভয়েড করে সামনের পড়াতে চলে যাই। কিন্তু এই ধরনের থেকেও কিন্তু এমসিকিউ আসতে পারে, যেটা গত বছর চট্টগ্রাম বোর্ড 2025 সালে এসেছিল। তো প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে মাতৃকার পরিমাণ তুলনামূলকভাবে বেশি। তো যোজক টিস্যুতে মাতৃকার পরিমাণ বেশি থাকে, এটা বইতে আছে। কোষের সংখ্যা কম, এটাও সঠিক অ্যান্সার। এবং গঠন ও কাজের ভিত্তিতে যোজক টিস্যুকে 3 ভাগে ভাগ করা যায়। সেই 3টা ভাগ কী কী? একটা হচ্ছে ফাইব্রাস, একটা হচ্ছে ফাইব্রাস, একটা হচ্ছে স্কেলিটাল। ফাইব্রাস মানে হচ্ছে তোমার পেশির যেটা সেটাকে বলে আমরা ফাইব্রাস যোজক টিস্যু, ঠিক আছে। আর স্কেলিটাল মানে হচ্ছে অস্থির অস্থিকে আবার 2 ভাগে ভাগ করা যায়। অস্থির মধ্যে তোমার হচ্ছে অস্থি এবং কোমলাস্থি আছে, যেটাকে আমরা তরুণাস্থি বলি। তো স্কেলিটাল হচ্ছে তোমার দ্বিতীয়টা, আর থার্ডটা হচ্ছে তোমার মানে গঠন ও কাজের ভিত্তিতে যে 3 ভাগে ভাগ করা যায়, সেখানে প্রথমটা হচ্ছে ফাইব্রাস, সেকেন্ড হচ্ছে স্কেলিটাল, এবং থার্ডটা হচ্ছে তরল যোজক টিস্যু, ঠিক আছে, তরল। সো এই 15টা এমসিকিউ দেখলেই তোমাদের দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউর প্রিপারেশন হয়ে যাবে আশা করি অনেক ভালোই। তাও আরও ডিপলি পড়তে হয়, কারণ এখানে প্রচুর এমসিকিউ আছে, দ্বিতীয় অধ্যায়ে বিশাল একটা চ্যাপ্টার। সো এটা থেকে খুব ডিপলি পড়াশোনা করতে হয়। তবে এই যে 15টা এমসিকিউ, এই 15টা এমসিকিউ থেকেই সবসময় মোটামুটি বেশি প্রশ্ন এসে থাকে। সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করে গেলে তোমরা এখান থেকে যে কয়টা এমসিকিউ আসে আশা করি এখান থেকে পেয়ে যাবে। 2-1টা হয়তো এদিক ওদিক হতে পারে,